সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজ আমরা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায়, সপ্তম পরিচ্ছেদ, কারক ও বিভক্তি। খেয়াল করো তোমরা, কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। শিক্ষার্থীরা, তোমরা তৈরি হয়ে নাও, আমরা আলোচনায় আসি। শুরুতেই কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ অধ্যায়ের শুরুতেই কারক সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা জানি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। আবার কয়েকটি পদ মিলে গঠিত হয় বাক্য। কয়েকটি পদ মিলে গঠিত হয় বাক্য। এই বাক্যের মধ্যে পদগুলো সুশৃঙ্খলভাবে অবস্থান করার ফলে একটি পদের সঙ্গে অন্য একটি পদের সম্পর্ক স্থাপিত হয়। তাহলে একটি বাক্যে যত ধরনের পদই ব্যবহার করা হোক না কেন, প্রতিটি বাক্যে অবশ্যই ক্রিয়াপদ থাকবে, অবশ্যই ক্রিয়াপদ থাকে। তবে কোনো কোনো বাক্যে আবার ক্রিয়াপদ উৎস থাকে। বাক্যে আমরা ক্রিয়াপদের গুরুত্বই বেশি দেখতে পাই, ক্রিয়াপদের গুরুত্বই আমরা বেশি দেখতে পাই। ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য মনের ভাব প্রকাশ করতে পারে না। আমরা জানি ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য মনের ভাব প্রকাশ করতে পারে না। তাহলে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের কোনো না কোনো রকম সম্পর্ক অবশ্যই রয়েছে। এই যে সম্পর্ক, এই সম্পর্ককে কিন্তু আমরা কারক বলি। তাহলে কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে আমরা এভাবে বলতে পারি, বাক্যস্থিত অর্থাৎ বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকেই আমরা কারক বলে থাকি। শিক্ষার্থীরা, এই কারককে ব্যাকরণবিদগণ আবার 6 ভাগে ভাগ করেছেন। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণ কারক। তোমরা একটু বোর্ডের দিকে এবার খেয়াল করবে। আমরা একটি বাক্যে 6টি কারকের উদাহরণ কিভাবে পেতে পারি সেটি একটু খেয়াল করব। একটি বাক্যের মধ্য দিয়ে আমরা 6টি কারককে খুঁজে নেবার চেষ্টা করব। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। দেখো, আমি বোর্ডে একটি বাক্য লিখেছি, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দান করতেন। এই বাক্যটিকে আমরা জানি, ক্রিয়াকে যখন আমরা প্রশ্ন করব, কোনো বাক্যের মধ্যে ক্রিয়াকে আমরা প্রশ্ন করার মধ্য দিয়ে আমরা কারকগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা আসি, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্তৃক কারক বা কর্তৃক সম্বন্ধ। আমরা যদি এই যে দান করতেন, এই ক্রিয়াকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে দান করতেন, খেয়াল করো, কে দান করতেন, উত্তর আসবে কি? আমরা পেয়েছি কি? বেগম সাহেবা, বেগম সাহেবা। তাহলে বেগম সাহেবার সঙ্গে এই যে দান করতেন, এই ক্রিয়ার সম্পর্ক হচ্ছে কর্তৃক সম্বন্ধ, কর্তৃক সম্বন্ধ অর্থাৎ কর্তৃক কারক। এরপরে ক্রিয়াকে আমরা যদি আবার
কি দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কি দান করতেন, কি দান করতেন, ক্রিয়াকে যখন কি দিয়ে প্রশ্ন করছি তখন আমরা কি পেয়েছি, তিনি চাল দান করতেন। বেগম সাহেবা কি দান করতেন, চাল দান করতেন। তাহলে ক্রিয়াকে কি দিয়ে যখন আমরা প্রশ্ন করছি তখন ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক সেটি হয়ে গেছে কি কর্ম সম্বন্ধ বা কর্মকারক। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই, তাহলে এটি হচ্ছে কর্ম সম্বন্ধ। এবারে পরের প্রশ্নে আমরা যাই। ক্রিয়াকে যখন কি দিয়ে প্রশ্ন করা হবে, অর্থাৎ কি দান করতেন, কি দান করতেন, তখন কি হবে নিজ হাতে। কি দিয়ে দান করতেন, নিজ হাতে। কি দিয়ে দান করতেন, কিসের মাধ্যমে, কিসের দ্বারা, তিনি নিজ হাতে দান করতেন। সেই জন্য এটি কি হয়ে গেছে করণ কারক বা করণ সম্বন্ধ। ক্রিয়াকে কি দিয়ে, কি দ্বারা, কিসের মাধ্যমে এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা করণ কারক বা করণ সম্বন্ধ পেয়ে থাকি। এবারে আসি পরের প্রশ্ন, কাকে দান করতেন, বেগম সাহেবা কাকে দান করতেন, উত্তর এসেছে কি গরিবদের দান করতেন। তাহলে এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, সম্প্রদান। এখানে সম্প্রদান আমরা যখন পরবর্তীতে সম্প্রদান কারকে যাব তখন আমরা আরো বিস্তারিত জানবো যে সম্প্রদান কারকে সবসময় সত্য ত্যাগ করে দান করতে হয়। আচ্ছা, তাহলে ক্রিয়াকে কি দিয়ে কি প্রশ্ন করলাম, কাকে দান করতেন। ক্রিয়াকে যখন আমি প্রশ্ন করছি তখন আমরা কি পেলাম, গরিবদের দান করতেন। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা এখানে সম্প্রদান সম্বন্ধ পেলাম বা সম্প্রদান কারক। এবারে ক্রিয়াকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া গেছে, কোথা থেকে দান করতেন বেগম সাহেবা, চাল ভাড়ার থেকে। তাহলে এই যে ভাড়ার থেকে, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই অপাদান কারক। তাহলে কোথা থেকে দান করতেন, ভাড়ার থেকে। এটি হচ্ছে ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ। পরের প্রশ্নে আমরা যাই, ক্রিয়াকে কখন, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক বা অধিকরণ সম্বন্ধ পাবো। এখানে আমরা বেগম সাহেবা কখন দান করতেন, আমরা পেয়েছি তিনি প্রতিদিন গরিবদের চাল দান করতেন। তাহলে এই যে প্রতিদিন কখন প্রশ্ন করা হলো এটি হয়ে গেছে কি প্রতিদিন, তাহলে ক্রিয়ার সঙ্গে এটা অধিকরণ সম্বন্ধ হয়েছে। তাহলে এই যে একটি বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দান করতেন, এই বাক্যের মধ্য থেকে আমরা 6টি কারক সম্পর্কে 6টি কারকের উদাহরণ পেলাম। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে 6টি কারকের উদাহরণ পেয়েছি। এবারে আমরা আসি বিভক্তি। আমরা বলতে পারি যে কারক, এই যে আমরা কারক আলোচনা করব এখন, এই কারক সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে আমাদের বিভক্তি সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন। বিভক্তি সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন, কেননা কারক ও বিভক্তির মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বা নিবিড়। কারক এবং বিভক্তির সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, সেই জন্যই আমাদের বিভক্তি সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা বিভক্তি কি এটি আগে একটু জানি। বলা হয়েছে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকেই আমরা বিভক্তি বলে থাকি। কি বললাম, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকেই আমরা বিভক্তি বলে থাকি। আমরা বিভক্তির উদাহরণ আসবো, তার আগে আমরা একটু বিভক্তির আকৃতিগুলো কি হবে বলে দেখে নেই। বাংলায় শব্দ বিভক্তি 7 রকমের হয়ে থাকে। বাংলায় শব্দ বিভক্তি 7 রকমের হয়ে থাকে।
তোমরা একটু খেয়াল করো, আমি বোর্ডের দিকে লিখেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কারণ আলোচনায় আমাদের এই বিভক্তির আকৃতিগুলো অবশ্যই মনে রাখতে হবে। বিভক্তির আকৃতি আমরা বলেছি, বাংলা শব্দ বিভক্তি আমরা 7 প্রকার পেয়েছি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই যে বিভক্তির আকৃতি আবার একবচন এবং বহুবচন ভেদ হয়ে থাকে। তাহলে প্রথমা আমরা একবচনে কি কি রূপ পেয়েছি বিভক্তির? প্রথমা হয়েছে শূন্য, অ, এ, অন্তস্থ, তে, এতে, এগুলো হচ্ছে একবচনের রূপ। বিভক্তির আকৃতিতে প্রথমার বহুবচনের রূপগুলি হবে রা, এরা, গুলি, গুলো, গম। এবারে আমরা যাই দ্বিতীয় বিভক্তির আকৃতিতে একবচন এবং বহুবচনের রূপ কি হবে? একবচনে হবে শূন্য, অ, কে, রে, এরে। এবারে এ, অন্তস্থ, তে। আমরা দ্বিতীয়ায় কি পেয়েছি? দ্বিতীয়ায় আমরা পেয়েছি শূন্য, অ, কে, রে, এরে বা এ, অন্তস্থ, তে। এবারে বহুবচনের রূপ কি পেয়েছি আমরা? দিগে, দিগকে, দিগিরে, দে। এগুলো সব কিন্তু আকৃতি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবারে আমরা আসি বিভক্তির আকৃতিতে তৃতীয় বিভক্তির একবচন ও বহুবচনের রূপ কি হবে? তৃতীয় বিভক্তি একবচনে হবে শূন্য, অ, এ, তে, দ্বারা, দিয়া, পুত্রী। এবং বহুবচনে কি হবে? দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা, দিক কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, গুলো দিয়ে বা গুলো কর্তৃক। এই হচ্ছে তৃতীয় বিভক্তি রূপ। এবারে আসি চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি রূপটি কিন্তু অবশ্যই একবচনেও দ্বিতীয়ার মতো, বহুবচনেও দ্বিতীয়ার মতো, অর্থাৎ এই যে দ্বিতীয় বিভক্তির যে রূপ সেই মতো চতুর্থী বিভক্তির রূপটিও হবে। এবারে আমরা যাই পঞ্চমী বিভক্তির রূপ একবচন ও বহুবচনে কি হবে? পঞ্চমী এ, হইতে, থেকে, চেয়ে, হতে, এগুলো হচ্ছে একবচনের রূপ। এবং বহুবচন হচ্ছে দিক হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, দের হতে, দের চেয়ে বা দের থেকে। এই হচ্ছে পঞ্চমী বিভক্তির রূপ। এবারে আমরা আসি ষষ্ঠী বিভক্তির রূপ একবচন ও বহুবচনে কি হবে? একবচনে র, এ, বহুবচনে দিগের, দের, গুলির, গণের, গুলো। এবারে আমরা আসি সপ্তমী বিভক্তির একবচন ও বহুবচনের রূপ কি হবে? সপ্তমী বিভক্তির একবচনের রূপ এ, অন্তস্থ, তে, এতে, একবচনের রূপ। বহুবচনের রূপ দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে। এই আমরা বিভক্তির আকৃতি পেয়েছি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই 7 বিভক্তির একবচন ও বহুবচনের রূপ আমরা আলোচনা করলাম। এটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ কারক এবং বিভক্তির সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সেই কারণে এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবারে তাহলে আমি বিভক্তির সংজ্ঞায় কি বলেছিলাম? যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকেই আমরা বিভক্তি বলে থাকি। এবারে আমি একটি উদাহরণ বলছি, সেই উদাহরণের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি বিভক্তি কোনগুলো। যেমন আমি যদি একটি বাক্য বলি, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন,
ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যে ছাদে, এখানে ছাদ যোগ এ, এই যে এই এ হচ্ছে কিন্তু বিভক্তি। আবার ছাদে বসে মা, এই মা, মা, তাহলে মা যোগ মায়ের সাথে কোনো বিভক্তি নেই, তাহলে মা হচ্ছে এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। আবার ছাদে বসে মা কি করছেন? শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই যে শিশুকে, শিশু যোগ কে, এই যে কে, এই কে হচ্ছে বিভক্তি। আবার চাঁদ, চাঁদের সাথে কোনো বিভক্তি যেহেতু যুক্ত হয়নি সেজন্য এটি শূন্য বিভক্তি। তাহলে এই বাক্যটিতে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে। বিভক্তিগুলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করছে। তাহলে বিভক্তিগুলো কি করছে? বিভক্তিগুলো নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপন করছে। কখনো কখনো আমরা দেখি বিভক্তির চিহ্ন যদি স্পষ্ট না থাকে সেখানে আমরা কি মনে করে নিতে পারি? সেখানে আমরা মনে করে নিতে পারি যে এখানে শূন্য বিভক্তির প্রয়োগ হয়েছে। তাহলে আমি বলেছিলাম বাংলা শব্দ বিভক্তি 7 রকম। আমরা 7 রকম বিভক্তির রূপ পেয়েছি একবচন এবং বহুবচনের ক্ষেত্রে। এটি তোমরা অবশ্যই মনে রাখবে। এবারে আমরা আসি বাংলা ব্যাকরণে যে সমস্ত বিভক্তি যুক্ত হয় সেগুলো হচ্ছে শূন্য বিভক্তি বা অবিভক্তি। আবার এ, অন্তস্থ, তে, কে, রে, র, এরা, এগুলো কিন্তু খাঁটি বাংলা শব্দ বিভক্তি। এগুলো কিন্তু খাঁটি বাংলা শব্দ বিভক্তি। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দও কিন্তু কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। সেগুলো হচ্ছে যেমন দ্বারা, দিয়ে, হতে, থেকে। এগুলো কিন্তু কারক সম্বন্ধ নির্ণয় করার জন্য বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। তাহলে আমরা বাংলায় যে শব্দ বিভক্তি পেলাম 7 রকম, সেই শব্দ বিভক্তিগুলো 7 রকম বিভক্তিগুলো আমরা একবচন এবং বহুবচন ভেদে আকৃতিগত পার্থক্য আমরা খেয়াল করলাম। এবারে শিক্ষার্থীরা আমরা আসি বিভক্তি যোগের নিয়ম। বিভক্তি যুক্ত করার কিছু নিয়ম রয়েছে। যেমন যদি বলি যে অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা যুক্ত হয় না। কি বললাম? অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা বিভক্তি যুক্ত হয় না। কি হয় এখানে? গুলি, গুলো, এই সমস্ত বিভক্তি যুক্ত হয়। গুলি, গুলো, এই সমস্ত বিভক্তি যুক্ত হয়। যেমন আমরা একটু বলি, খেয়াল করি। আমরা যদি লিখি পাথর গুলো, তাহলে আমি কি বললাম? যে অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে রা যুক্ত হয় না। কি হয়? গুলি, গুলো। তাহলে এখানে পাথর গুলো, গুলো যুক্ত হয়েছে। আবার যদি বলি গরু গুলি, তাহলে এখানে গরুর সাথে কি হয়েছে যুক্ত? গুলি যুক্ত হয়েছে। এবারে আমরা পরের বিভক্তি যোগের যে নিয়ম সেটি হচ্ছে অপ্রাণীবাচক শব্দের পরে কে বা রে বিভক্তি হয় না। অপ্রাণীবাচক শব্দের পরে, অপ্রাণীবাচক শব্দের পরে কে বা রে বিভক্তি যুক্ত হয় না। সেখানে কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি হয়। যেমন আমরা যদি বলি কলম দাও, এখানে আমি কি বলেছি? অপ্রাণীবাচক শব্দের পরে, এখানে অপ্রাণীবাচক শব্দ, এই শব্দের পরে
কে বা রে বিভক্তি যুক্ত হবে না, এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। এখানে কলমের সাথে কি শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। কোনো বিভক্তির চিহ্ন না থাকলে সেখানে আমরা কি বুঝে নিব, শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। আবার কি বলা হয়েছে বিভক্তি যোগ করার নিয়মের ক্ষেত্রে, স্বরান্ত শব্দের শেষে, স্বরান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপ হয়। স্বরান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপ হয়। যেমন আমরা খেয়াল করি, মা যোগ এ হয়ে গেছে কি মায়ে। কি বললাম আমি, স্বরান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপ হয় এবং এটা আবার অন্তঃস্থ বা অন্তঃস্থয় একার এই রূপ নেয়, তাহলে মায়ে হয়ে গেছে। আবার কখনো কখনো এই এ আবার তেতেও পরিণত হয়ে থাকে। যেমন আমরা যদি বলি পানি যোগ তে হয়ে গেছে কি পানি তে, তাহলে এই হচ্ছে স্বরান্ত শব্দের পরে এই বিভক্তির রূপ বসবে এবং এই এ অন্তঃস্থয়কারে পরিণত হবে বা এই এ কখনো কখনো তেতেও পরিণত হতে পারে। এবারে বলছে অকারান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের পরে প্রায়ই রা এর স্থানে এরা হয়, রা এর স্থানে এরা হয় এবং ষষ্ঠী বিভক্তির র এর জায়গায় এর যুক্ত হয়। যেমন লোক যোগ রা হয়ে গেছে কি লোকেরা, লোক যোগ রা হয়ে গেছে কি লোকেরা। আবার ব্যঞ্জনান্ত বিদ্যান যোগ রা হয়ে গেছে কি বিদ্যানেরা, বিদ্যান যোগ রা হয়ে গেছে কি বিদ্যানেরা। আবার যদি বলি মানুষ যোগ এর হয়ে যাবে কি মানুষের। তাহলে আবার যদি বলি লোক যোগ এর হয়ে যাবে লোকের। কিন্তু আবার বলা হয়েছে অকারান্ত বা আকারান্ত এবং এ কারান্ত খাঁটি বাংলা শব্দের ষষ্ঠীর এক বচনে সাধারণত র এই বিভক্তি যুক্ত হয় না, সাধারণত র এই বিভক্তি যুক্ত হয় না। যেমন আমরা যদি বলি মামার ছেলে প্রভৃতি। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করলাম। শুরুতেই কারক সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করলাম এবং বিভক্তির আকৃতিগুলো যেহেতু আমাদের অবশ্যই এটি মনে রাখতে হবে, সেজন্য আমরা আলোচনার শুরুতেই আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে আজকের আলোচনার মধ্য থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেবো, তোমরা ঝটপট খাতা নিয়ে বসে পড়ো, লিখে নাও। প্রথম প্রশ্ন, বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়? উত্তর হবে শূন্য বিভক্তি। দ্বিতীয় প্রশ্ন, অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দে কোন বিভক্তি যুক্ত হয় না? অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দে কোন বিভক্তি যুক্ত হয় না? উত্তর হবে রা বিভক্তি, আমরা আলোচনায় পেয়েছি। তৃতীয় প্রশ্ন, কারক শব্দটির অর্থ কি? কারক শব্দটির অর্থ কি? উত্তর আমরা আলোচনায় পেয়েছি, যা ক্রিয়া সম্পাদন করে। এবারে পরের প্রশ্ন, বাংলা শব্দ বিভক্তি কত প্রকার? আমরা আলোচনায় পেয়েছি 7 প্রকার। বাংলার শব্দ বিভক্তি 7 প্রকার। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো তুলে নিয়েছো। আজ এ পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।